নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইউনূসের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে জুলাই আগস্টের এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সময় তারা নিয়মিত ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং 5ই আগস্টের গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হতো তাহলে তারা সশস্ত্র আন্দোলন করতেন। এবার বুঝতে পারছেন যে কত বড় চক্রান্ত ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। এক সমন্বয়ক আগে বলেছিলেন না যে পুলিশ খুন না করলে, সরকারি সম্পত্তি ভাঙচুর না করলে এই গণ অভ্যুত্থান সফল হতো না। প্রথম থেকে আমরা একটা কথা বলে আসছি যে বাইডেন প্রশাসনের ডিপ স্টেট ইনভলভ ছিল রেজিম চেঞ্জের জন্য। বিশেষ করে হিলারি দম্পতির ঘনিষ্ঠ যে সমস্ত আধিকারিক বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা ইউনূসকে সর্বতোভাবে সহায়তা করেছেন যাতে বাংলাদেশে শেখ হাসিনার জমানাকে উল্টে দেওয়া যায়। তারা সফল হয়েছেন। যেমন মার্শা বার্নিকাট যতদিন তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন প্রতিনিয়ত আওয়ামী লীগের সরকারকে ডিস্টার্ব করেছেন, তবে ডোনাল্ড ট্রাম্প তাকে সরিয়ে দিয়েছেন। আরেকজন ছিলেন ডোনাল্ড ব্লু, তিনি বিভিন্ন দেশে এই অপকর্মটি করেন, রেজিম চেঞ্জে ভূমিকা নেন, তাকেও ডোনাল্ড ট্রাম্প সরিয়ে দিয়েছেন। এই যে ইউএসএড মোট $50 মিলিয়ন বাংলাদেশ পেয়েছে, স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। এই টাকা দিয়ে পাঠচক্র হয়েছে, জঙ্গি জিহাদিরা অস্ত্র তৈরি করেছে, অভ্যুত্থান সংগঠিত করতে যে বিপুল পয়সার প্রয়োজন হয় সেই পয়সার যোগান কিন্তু এভাবেই হয়েছে। এবং পুরো বিষয়টা বিদেশ থেকে বসে মনিটর করেছেন ইউনূস। আসলে অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে ওই মোহাম্মদ ইউনূস, যে একজন অভিযুক্ত, আর্থিক প্রতারণার অভিযোগ আছে তার বিরুদ্ধে। শুধু বাংলাদেশের ক্ষেত্রে তো নয়, ও যখন নোবেল পুরস্কার পেয়েছিল নরওয়ে সরকার জানিয়েছিল নরওয়ে সরকারের তহবিল তছরূপ করেছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, র্যাকেটিয়ার এবং জঙ্গি মানসিকতা সম্পন্ন এই লোক ইউনূস। পশ্চিমের দুনিয়া তাকে যে রূপে এতদিন দেখত সেটা ছিল মুখোশ। এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্বভার নেওয়ার 7.5 মাস পর ইউনূসের আসল চেহারাটা বিশ্বের মানুষের সামনে চলে এসছে। এই যে ওই উপদেষ্টা ঠিক কথাটাই বলেছেন যে আমেরিকার ডিপ স্টেটের প্রত্যক্ষ ভূমিকা ছিল রেজিম চেঞ্জে এবং এই অভ্যুত্থানকারীরা বিপুল পরিমাণে অস্ত্র জোগাড় করেছিল, জঙ্গিদের সমর্থন ছিল। যদি 5ই আগস্ট গণ অভ্যুত্থান ব্যর্থ হতো, কোনো কারণে যদি শেখ হাসিনার প্রশাসন এটা রুখে দিত, তাহলেও কিন্তু এই ছাত্ররা সরে আসতো না, তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিত, অর্থাৎ গৃহযুদ্ধের ডাক দিত। এটা এখন পরিষ্কার হয়ে গেছে। আমাদের অনেকদিন ধরেই বিষয়টা জানা ছিল, এখন ওই উপদেষ্টা পরিষ্কার করে সবটা বলে দিয়েছেন। এই উপদেষ্টারাই এখন বাংলাদেশে নতুন করে অস্থিরতা সৃষ্টি করছেন। তারা দল করেছেন, সেই দলের পিছনে জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির আছে। ইসলামিক জোট হিসাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু ছাত্ররা বুঝতে পেরেছে যে জুলাই আগস্ট মাসে তারা যখন মানুষকে ডাক দিতেন পথে নামার, তখন যেভাবে মানুষ তাদেরকে সমর্থন করত, এখন সেই সমর্থন নেই বললেই চলে।
এই যে সেনা কনভয়ে হামলা করো, সেনাবাহিনীকে একেবারে সম্মুখ সমরে নামিয়ে দেওয়া ছাত্রদের বিরুদ্ধে, এটাও বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছেন না এবং ছাত্রদের ডাকে সাড়াও দিচ্ছে না। কিছু দিচ্ছে যারা হচ্ছে ওই জামাতের ছাত্র সংগঠন, হেফাজত, হিজবুত তাহরিরের সমর্থক। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ নিজেদের ভুল বুঝতে পেরেছেন। শেখ হাসিনা রেজিমে কি অত্যাচার হয়নি? হয়েছে। দুটো নির্বাচনে সঠিক নির্বাচন হয়নি, বিরোধী কণ্ঠস্বরকে রোখা হয়েছে, র্যাম্প্যান্ট করাপশন হয়েছে, কিন্তু তাও মানুষ বলছেন যে আগের জমানাটা ভালো ছিল। এই রকম মববাজি ছিল না, জিনিসপত্রের দাম সহনীয় ছিল। একজন রিক্সাওয়ালা, ঢাকায় তো গণপরিবহনে রিক্সা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, তারাই হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে বলছেন যে আগের দিনে 1000 টাকা রোজগার করতে পারতাম, এখন 500 টাকা রোজগার করাই মুশকিল হয়ে উঠছে। তারপরে যে ছাত্রদের বৈভব, 5 তলা 7 তলা হোটেল ইফতার পার্টি, দামি দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ানো, লেটেস্ট মডেলের আইফোন হাতে। এই যে হাসনাত আব্দুল্লাহ, সে 2 বছর আগে ফেসবুকে কি লিখেছিল যে দিনে 70 টাকা জোগাড় করে 4 বেলা খাওয়া জোগাড় করাই মুশকিল হয়ে উঠছে, আত্মহত্যা করার ইচ্ছা হচ্ছে, এসব বলেছিল তো হাসনাত। 2 বছর পর, 2 বছরও গেল না, 17-18 মাসের মধ্যে কি আলাদিনের আশ্চর্য প্রদীপ এরা পেল যে বিদেশি গাড়ি, দামি মোবাইল, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, 7 তলা হোটেলে ইফতার পার্টির আয়োজন করতে পারছে। অর্থাৎ কালো শক্তি, অপশক্তি অর্থ সাহায্য করছে। জঙ্গিরা যেখান থেকে অর্থ সাহায্য পায়, এরাও সেখান থেকে অর্থ সাহায্য পাচ্ছে। কিছু ব্যবসায়ী দিচ্ছে, কিছু সুবিধাবাদী ব্যবসায়ী সব জমানাকেই পয়সা দেয় তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। এই ছাত্ররাও পাচ্ছে, এরা এখন শুভানুদ্দায়ীর ভেগ ধরে এই ছাত্রদের পয়সা দিচ্ছে। কিন্তু সমস্যাটা হলো এই ছাত্রদের লম্প জম্প আর বড়জোর 2-3 মাস, তার মধ্যেই এদের সব খেলা শেষ হয়ে যাবে। অনেকে বাধ্য হবে দেশ ছাড়তে এবং অনেকে জেলের ভাত খাবে। কারণ দেখুন, নির্বাচন তো হবেই, সেই নির্বাচনে সরকার আসবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা হবে। ধরুন বিএনপির সরকার আসবে, বিএনপির সরকার এই ছাত্রগুলোকে ছেড়ে দেবে? যেভাবে মিথ্যা মামলা দিয়ে বহু মানুষকে ফাঁসিয়েছে এই ছাত্ররা, সেরকম বুড়ি বুড়ি এফআইআর হবে এই ছাত্রদের বিরুদ্ধে, এদের মদতদাতাদের বিরুদ্ধে, এই উপদেষ্টাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে। এই ভয় তারা পাচ্ছে। তারা জানে যে নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে, নতুন সরকার তাদেরকে কিন্তু মাফ করবে না, কোনো ইনডেমনিটি থাকবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. প্রত্যেকটা ঘটনার বিচার হবে, যে দলেরই সরকার আসুক না কেন। এবং এই হাসনা, সার্জিস, মাহফুজ, আসিফ নজরুল, বিভিন্ন উপদেষ্টা একজনও রেয়াত পাবে না, একজনও ছাড় পাবে না। এই আশঙ্কায় ভুগছে এরা। দেখুন, একবার এফআইআর যদি লজ হয় না, সেই এফআইআর কিন্তু কখনো খারিজ হয় না, ফৌজদারি মামলা কখনো খারিজ হয় না। এই যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার 30 বছর পরে হয়েছে, ফাঁসি কাটে লটকেছে অনেকে, ইনডেমনিটি তো দিয়ে দেওয়া হয়েছিল। তারপর শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই ইনডেমনিটি বাতিল করে নতুন আইন এনে বিচার করে তাদেরকে সাজা দিয়েছে। 3 দশক লেগেছে, সাজা তো পেয়েছে। এই ছাত্ররূপী জঙ্গিরা যারা আস্ফালন করছে, তাদেরও কিন্তু একই পরিণতি হবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, আজ না হয় কাল। এটা ছাত্ররা বুঝতে পেরেছে। তাই বুঝতে পেরেই তারা নানা রকম ছুতো করে নির্বাচনটাকে বানচাল করতে চাইছে। আমার বদ্ধমূল ধারণা, আগামী দিনে বিএনপি সহ
অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের উপর এরা কিন্তু প্রাণঘাতী হামলা করতে পারে, মানে জঙ্গি জেহাদিরা এই ছাত্রদের মদতে। দেশ জুড়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন নির্বাচন করাটা মুশকিল হবে, এটা কিন্তু চাইছে ছাত্ররা। এবং সেনাবাহিনীর পদস্থ কর্তারাও কিন্তু জঙ্গি হামলার শিকার হতে পারেন। আমার ধারণা ওয়াকারুজ্জামান এটা জানেন এবং বাংলাদেশ সেনার গোয়েন্দা বাহিনীও বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল। সেই জন্য সেনাবাহিনী অত্যন্ত কঠোর একটা অবস্থান নিয়েছেন। কারণ এই ছাত্ররা ছাত্র নয়, এরা জঙ্গি, এরাই হিজবুত তাহরিরের সদস্য। পরিচয় গোপন রেখে এখন তারা দল করেছে। এরা গণতন্ত্র মানে না, ধর্মনিরপেক্ষতা মানে না, সনাতনীদের প্রতি মস্তিষ্ক ভর্তি ঘৃণা। এরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বদলে দিতে চায়। কারা মুক্তিযোদ্ধার সম্মান পাবেন তা নিয়েও তারা বিভিন্ন রকম ক্লাসিফিকেশন করার চেষ্টা করছে। মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচনটাকে ভণ্ডুল করে দেওয়া, যাতে কোনো নির্বাচিত সরকার না আসে। এই অন্তর্বর্তী সরকারের ধাঁচে একটা সরকারকে সামনে রেখে এরা মববাজি করতে পারে, টাকা তুলতে পারে আর মানুষকে হুমকি দিতে পারে। সেনাবাহিনী অবস্থান স্পষ্ট করে বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় পথে নেমেছে। তাতেই এই ছাত্রলোপী জঙ্গিরা অশনি সংকেত দেখছে। তাই এখন তাদের শত্রু হয়েছে সেনাবাহিনী। এবং ইউনূস যেহেতু বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তাই ইউনূসও এখন তাদের শত্রু। ইউনূস বলেছে চাপের মুখে পড়ে ও আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে চায় না ব্যক্তিগতভাবে, কিন্তু আন্তর্জাতিক চাপ এমন পর্যায়ে পৌঁছেছে ইউনূস বাধ্য হয়েছে কথা বলতে যে হ্যাঁ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। যে ইউনূসকে ছাত্ররা মনে করেছিল সর্বরোগর বিশল্যকরণী, সেই ইউনূসের উপর তারা এখন খাপ্পা। কারণ আমি আবার বলছি, নির্বাচন হলে ছাত্রদের ফলাফল শোচনীয় হবে, জামাতের ফলাফল শোচনীয় হবে। ওই ইসলামিক জোটের দলগুলো সমঝোতা করে লড়লেও ফলাফল শোচনীয় হবে। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করলে, এবং অবশ্যই করবে, লড়াইটা হবে বিএনপি এবং আওয়ামী লীগের, এবং বিএনপি অবশ্যই অ্যাডভান্টেজিয়াস অবস্থায় থাকবে, হয়তো তারাই সরকার গঠন করবে। কিন্তু ছাত্রদের দল জামাতে ইসলামী, ইসলামিক দলগুলোর ফলাফল শোচনীয় হবে, শোচনীয়। সেই আশঙ্কাতেই তো তারা ভুগছে। এবং সেনাপ্রধান যেভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতেই হবে বলে অনড় অবস্থান নিয়েছেন, এবং আওয়ামী লীগ সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে একদম স্পষ্ট জানিয়েছেন, তার এই অবস্থানকে ছাত্ররা গ্রহণ করতে পারেনি। আমার ধারণা সেনাপ্রধানও হামলার শিকার হতে পারেন, বিএনপির নেতৃবৃন্দ হামলার শিকার হতে পারেন, মুক্তিযুদ্ধের শক্তিও হামলা শিকার হতে পারেন, সমাজকর্মীরা, সাংবাদিকরাও হামলার শিকার হতে পারে। কারণ এই জঙ্গিরা এবার বাংলাদেশকে তছনছ করে দেবে নিজেদের বাঁচাতে, আইনের হাত থেকে বাঁচাতে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মরিয়া হয়েছে যে বিমস্টেকে থাইল্যান্ডে নরেন্দ্র মোদীর সঙ্গে পার্শ্ব বৈঠক। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিং এ এই প্রশ্নের উত্তরে বলেছেন, ভারত সরকারের এই বিষয় নিয়ে এখনো কিছু বলার নেই, এখনো 2 সপ্তাহ দেরি আছে। কিন্তু ভারত সরকার আগ্রহী নয় যে ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা পার্শ্ব বৈঠক করা। প্রথম কথা, ইউনূসের সরকার অবৈধ, অসাংবিধানিক। যেভাবে ইউনূস ভারত বিরোধী জিগির তুলেছেন, তার উপদেষ্টারা প্রতিনিয়ত ভারতকে গালমন্দ করেন, ভারতীয় আধিপত্যবাদের কথা বলেন। যেভাবে ইউনূসের বিশেষ সহকারী ভারতের একটা অংশকে নিয়ে নতুন বাংলাদেশের ম্যাপ তৈরি করেছেন, এর পরেও আমরা ইউনূসের সঙ্গে কি করে বসবো বৈঠকে? যেভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির ঢাকাতে আস্ফালন করছে এবং ইউনূস সরকার দেখছে, এই প্রেক্ষিতে প্রশ্নই ওঠে না ইউনূসের সঙ্গে কোন শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বসা।
প্রশ্নই ওঠে না। কিন্তু ঢাকা পিড়াপিড়ি করছে, চিঠি পাঠিয়েছে, কিন্তু এখনো ভারত সরকারের অবস্থান নেতিবাচক। জানি না 2 সপ্তাহ পরে পরিস্থিতির অন্যরকম কিছু হলে তখন কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদী এবং ইউনূসের কোন শীর্ষ বৈঠক হওয়ার সম্ভাবনা নেই এবং প্রোটোকলও আটকায়। ইউনূসের পদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। একজন মুখ্য উপদেষ্টা কখনো নির্বাচিত 140 কোটি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে পারেন না। মুশারফ এটা বুঝেছিলেন, সেই জন্য রাতারাতি তিনি নিজেকে প্রেসিডেন্ট করেছিলেন। যখন তিনি নওয়াজ শরীফকে কু করে হটিয়ে ক্ষমতা দখল করলেন, নিজে বললেন যে আমি চিফ এক্সিকিউটিভ এই পাকিস্তানে। কিন্তু তারপরেই আগ্রা সামিট, মুশারফ দিল্লি এলেন, অটলজির সঙ্গে বৈঠকের কথা। তা মুশারফ বুদ্ধিমান মানুষ, ভাবলেন যে আমি তো কি করে বৈঠক করবো, আমি তো চিফ এক্সিকিউটিভ। একজন চিফ এক্সিকিউটিভ প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে পারে না। তাই রাতারাতি নিজেকে অ্যানয়েন্ট করলেন প্রেসিডেন্ট অফ পাকিস্তান হিসাবে। ইউনূস নিজের পদের সাংবিধানিক বৈধতা আগে নিশ্চিত করুন, তারপরে ভারত সরকার ভাববে যে নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের কোনো শীর্ষ বৈঠক আদৌ সংগঠিত করা যায় কিনা।